বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশ কোন পথে হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগুচ্ছে বাংলাদেশ। মোটামুটিভাবে যারা রাজনীতিতে অর্থনীতিতে ক্রিয়াশীল সবার কাছে এমনটাই মনে হচ্ছে এবং সাম্প্রতিককালের নানা ঘটনা প্রবাহ সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অনেকেই মনে করছেন। এইরকম এক পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউয়ের সম্পাদক নুরুল কবির। আমার ধারণা আর কোনো বিশেষণ তার নামের আগে বা তার সঙ্গে ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই। স্বাগত আপনাকে মিস্টার নুরুল কবির। গতকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এরকম অপারেশন আমরা আগেও শুনেছি, আগেও দেখেছি। যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে ছাত্র জনতার উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে খুঁজে বের করবার জন্যে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কীভাবে দেখছেন। দেখুন, একটা 15-16 বছরের একটা ভয়ানক স্বৈরতান্ত্রিক শাসনামলের পরে রাজনৈতিকভাবে শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মাধ্যমে যে একটা ইতিবাচক রাজনীতির বিকাশের, অর্থনীতির বিকাশের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, গণতন্ত্রপরায়ণ সমস্ত মানুষ আশায় বুক বেঁধেছিল, আমরা সবাই খুশি হয়েছিলাম। কিন্তু তার 6 মাস পরে আজকে দাঁড়িয়ে আমাদের সেই ইতিবাচক পথে অগ্রগতির সম্ভাবনা ঠিক আগের মতো আছে বলে মনে করবার খুব সুযোগ নাই। এই কথা সত্য যে 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী লীগ। শুধুমাত্র লুটপাটের যে পরিসংখ্যান পাওয়া যায়, এই গরিব গরিব আওয়ামী লীগ নেতারা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং সেগুলির বিরাট অংশ পাচার করেছেন, তার মধ্য দিয়ে যে অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে, উন্নয়নের নামে যে ভীষণভাবে লুটপাটের জন্য অপচয় করা হয়েছে, অর্থাৎ যেটা 100 কোটি টাকা খরচ করে করা যেত সেগুলো 500 কোটি বানিয়ে 400 কোটি টাকা লুটপাট করে ভাগাভাগি করে নিয়ে গেছে, এগুলি সব সত্য। রাজনৈতিকভাবেও তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্যে নানা ধরনের নিপীড়নের আশ্রয় গ্রহণ করেছে। হত্যা, বিচার বহির্ভূত হত্যা, গুম খুন এগুলির আশ্রয় নিয়েছে, লাঠি পেটা, জেল জুলুম এগুলি করেছে, এগুলি সব সত্য। সেই সত্যগুলির বিরুদ্ধেই মানুষ একদিন ফুঁসে উঠেছিল একটা উন্নততর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা পাওয়ার জন্যে। কিন্তু এই 6 মাসে আমরা অর্থনীতির অবস্থা যদি দেখি, মুদ্রাস্ফীতির যে সংকট তৈরি হয়েছিল বা আগে থেকেই ছিল, সেগুলোর কোনো রকমের উন্নত অবস্থা আমরা লক্ষ্য করছি না। বৈষম্য নিরসনের জন্য যে ধরনের অর্থনৈতিক পলিসি দরকার এবং এই বৈষম্যবাদী অর্থনীতি দেশে দেশে তৈরি করবার জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংকের যে পুরনো পলিসি, আমরা সেগুলিকেই এখনও পর্যন্ত কার্যকর হতে দেখছি। সাম্প্রতিককালে পত্রপত্রিকায় বেরিয়েছে যে এনার্জি পলিসির জন্য আওয়ামী লীগের বাংলাদেশের নানানভাবে পাবলিক এক্সচেকার থেকে হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র ক্যাপাসিটি চার্জ হিসেবে শোধ করতে হয়েছে। নতুন এনার্জি পলিসিও সমালোচনা রয়েছে যে এদিক ওদিক কেটে ছেটে একই পথে অগ্রসর হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাস পর পর্যন্ত আমরা বুঝতে পারি যে শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনীকে যেভাবে কিংবা অপরাপর আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে যেভাবে মানুষের বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এবং সর্বোপরি এই শিক্ষার্থী গণ অভ্যুত্থান সময়কালে জুলাই মাসে 1000-এর বেশি তরুণদের হত্যার কাণ্ডের মধ্যে 20,000-এর মতন তাদেরকে আহত করার ক্ষেত্রে এই বাহিনীগুলিকে ব্যবহার করেছিল। তারপরে তার সরকারের পতনের পর নতুন সরকারের সময় কেউ ভয়ে, কেউ বিহ্বল থেকে, কেউ আপনার তার নৈতিকতার অবস্থান থেকে
শক্ত মেরুদণ্ড নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য তাদের অবস্থা ধসে গেছিল। কিন্তু 6 মাস অতিক্রান্ত হওয়ার পর যেই সরকার বলেছে যে এক বছরের মধ্যে বা আর্লিয়েস্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে, তার আগে একটা সুন্দর সুষ্ঠু পরিস্থিতি তৈরি করবে, তার 6 মাস চলে গেছে। যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে সাধারণভাবেই এটা এক ধরনের হতাশাজনক পরিস্থিতি নিশ্চয়ই আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি উত্থাপন করছেন, যে একটা ডেভিল হান্ট অপারেশন তারা শুরু করেছে, এই ডেভিল কারা এইটা সরকার ডিফাইন করে নাই এখনো। আমরা বুঝতে পারছি, অনুমান করতে পারছি। ধরুন বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সেই ডেভিলকে ডিফাইন করা হবে, না আইনের ঊর্ধ্বে গিয়ে নিজেদের বা অন্যদের প্রভাবে তারা এইটা ডেভিল ডিফাইন করবে? একটু বিস্তৃত করে বলতে হবে, অধ্যাপক ইউনূসের সরকার প্রচলিত সংবিধান হাতে নিয়ে প্রচলিত আইন বাস্তবায়ন করবার প্রতিশ্রুতি দিয়ে, এবং তখন যারা আইন হাতে তুলে নিচ্ছিল তাদেরকে আইন হাতে না নিয়ে আইনের গতিতে চলতে যাবার জন্য আহ্বান জানিয়ে এই সরকার চালু হয়েছে। মুখে তারা যতই বৈপ্লবিক সংগ্রাম হয়েছে এবং বিপ্লব ঘটে গেছে বলুন না কেন, কাজের ক্ষেত্রে আমরা দেখেছি তারা একটা নিয়মতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে তারা এগিয়েছে এবং সেটাকেই তাদের কার্যক্রম পরিচালনা করার জন্যে মানদণ্ড ধরে নিয়েছে। প্রচলিত আইনে অপরাধীকে যে আক্রান্ত হয় না যে আক্রমণ করে, প্রচলিত আইনে যে আক্রমণ করে সে অপরাধী, যে আক্রান্ত হয় বিনা উস্কানিতে তাকে আপনি অপরাধী বলতে পারবেন না। প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক কালে যে ভাঙচুর শুরু হলো নতুন করে 6 মাস পরে 32 নম্বর শুরু হয়ে থেকে ধানমন্ডির এটার মধ্যে কি উস্কানি ছিল? হ্যাঁ ছিল। আমি মনে করি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যিনি গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে, তিনি তার কর্মী সমর্থক, এত বড় পার্টি, এতদিনের পার্টি নিশ্চয়ই কিছু আছেন, অনেকেই আছেন, তাদের রাজনৈতিক ভাগ্য, সামাজিক অবস্থা এগুলো চিন্তা না করে কেবলমাত্র এই সরকারকে বিরক্ত করবার জন্যে তিনি যে ভাষণ দিয়েছেন বা ভাষণ দিবেন বলে যখন ঘোষণা দিয়েছেন, এটা নিজেই একটা উস্কানি। এটা উনি নিজেই বোঝেন। কারণ তারেক রহমান বিএনপির নেতা, তিনি যখন লন্ডন থেকে কথা বলতে চাইতেন, সেগুলো যাতে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনের প্রচার না হয় তার জন্য তিনি প্রথমে নিজে, তার দল এবং পরে আদালতকে ব্যবহার করে এবং এটা উস্কানিমূলক হিসেবে ব্যাখ্যা দিয়ে যে অস্থিতিশীল করবার জন্যে এই বক্তৃতা দেওয়া হয় বলে তারা নিজেরা বলেছেন। এবং সেই বক্তব্য প্রচারের জন্য কাউকে জেলও খাটতে হয়েছে। তার সেই কাজটা তিনি এখন নিজেই করছেন, ফলে তারই ভাষা এটা উস্কানিমূলক। আমাদের দিক থেকে গণতন্ত্র পরায়ণ যে জনসমাজ বা যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের দিক থেকে একটা দায়িত্ব আছে যে কেউ উস্কানি দিলে তার উস্কানির ফাঁদে আমি পা দিব কিনা, আমার প্রায়োরিটি ঠিক করা। যেখানে এই সরকারের কর্তব্য হচ্ছে সমাজের বহু বছরের আন্দোলন সংগ্রাম অভিজ্ঞতার মধ্য দিয়ে কতগুলি গণতান্ত্রিক সংস্কারের দাবি উঠেছে, সেগুলোর যতটুকু সম্ভব একটা প্রসেস করে সেই জায়গায় নিয়ে গিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, আর এই সময়কালের মধ্যে নিত্যদিনের যে মানুষের সমস্যা, রাষ্ট্রের যে রেগুলার কতগুলি দায়িত্ব, সেগুলো পালন করা। আমরা দেখছি যে প্রথম প্রক্রিয়া অত্যন্ত ধীর ও মন্থর, এখনো পর্যন্ত কোনো কনসেনসাস তৈরি হয়নি। যে তারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়, সমাজের অপরাপর যারা অংশীজন, তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে
সেই সংস্কার কর্মসূচি ঠিক করবেন, আমরা সেটা কিছু এগোয়নি। ওই প্রসঙ্গটাতে যাই, কিন্তু তার আগে একটু গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত যা ঘটলো বা যা ঘটছে সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনি দুটো, বলছেন একটা যে হচ্ছে উস্কানির ফাঁদে পা উস্কানির না ফাঁদে দেয়া, পা দিয়ে এবং একই সঙ্গে এই অভিযোগ আসতে শুরু করেছে যে উস্কানি এবং আশকারা, একদিক থেকে উস্কানি, অন্য দিক থেকে আশকারা, এবং সেই আশকারার অনেক রকমের ব্যাখ্যাও আছে। আপনি বলতে শুরু করলাম। প্রশ্ন যে উস্কানিতে পা দিয়ে বাংলাদেশে উপকার হলো কি ক্ষতি হলো, সেটা একটা দেখবার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেই সমস্ত অভিযোগ তুলে এটা করা হয়েছে তার একটা ঐতিহাসিক দিক আছে, একটা রাজনৈতিক দিক আছে, সাংস্কৃতিক দিক তো আছেই। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা আন্তর্জাতিকভাবে ট্রেডিশনালি বন্ধু ভারত সহ, তারা এইখানে যে একটা গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে কিংবা একটা চিন্তাশীল শক্তি তার দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় উন্নততর ব্যবস্থার জন্যে, যারা পুরনোদের মতন স্বৈরতান্ত্রিক নয়, এইরকম একটা যে প্রচেষ্টা এখানে আছে সেটার বিরুদ্ধে সারা দুনিয়ায় ক্যাম্পেইন করছে। সেই ক্যাম্পেইনটা এইটার মধ্য দিয়ে শক্তিশালী হবে। কেন শক্তিশালী হবে? 32 নম্বর বাড়িটার ভালো মন্দ মিলিয়ে কতগুলি ঐতিহাসিকতা আছে। সেইটা যেহেতু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার এখানে যাবতীয় স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডগুলিকে 15 বছর ধরে করবার সময় আইকন হিসেবে ব্যবহার করেছে শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। তার দুটো দিকই ছিল জীবনের মধ্যে। একটা হচ্ছে বিশেষত 66 সাল থেকে 71 সালের মার্চ পর্যন্ত, তার গ্রেফতার বরণের আগ পর্যন্ত পাকিস্তানিদের হাতে, এই সময়টাতে অতীতের যত সংগ্রাম সেই সারগুলিকে সামনে নিয়ে এসে আরও অনেকের অবদান সহ তিনি নিজে ওই সময় একক নেতা হিসেবে বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এবং তিনি নিজে সেদিন পাকিস্তানিদের হাতে 25শে মার্চ রাতে আত্মসমর্পণ করা ঠিক হয়েছে কিনা, কিংবা তার প্রধান সহকারীদের অনুরোধ ক্রমে একটা স্বাধীনতার ঘোষণা লিখে দেওয়া, সাইন করে যাওয়া, তাজউদ্দিন আহমেদের সেটা না যাওয়াটা ঠিক হয়েছে কি হয় নাই, এইটা আরও বহু বছর বিতর্ক চলবে। কিন্তু একথা সত্য, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং মুক্তির যোদ্ধাদের একটা বিরাট অংশ তার নামে এই যুদ্ধ সংগঠিত করেছেন এবং যুদ্ধে প্রাণ দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। ইতিহাসের এই অংশ যেমন বাংলাদেশের ইতিহাসে বিল্ডিং ভাঙার সঙ্গে মুছে যাবে না, তেমনি 15 বছর ধরে তাকে যে তার ইমেজকে যে লায়নাইজ করা হলো, আইকন বানানো হলো, যে উনি বাংলাদেশের সমস্ত যত ভালো কাজের নেতৃত্ব তিনি দিয়েছেন এবং তিনি জীবনে কোনো খারাপ কাজ করেন নাই। এই যে শেখ হাসিনা এবং তার দলে সাঙ্গপাঙ্গ তাদের বুদ্ধিজীবীরা যে অর্ধসত্য প্রচার করলো, এই কথা ভুলিয়ে দিয়ে যে তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছেন, সমস্ত দল পত্র পত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন, তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে তার আমলেই বাংলাদেশের প্রথম যে রক্ষী বাহিনী ইত্যাদির মধ্য দিয়ে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রক্রিয়া শুরু হয়, যার ক্লাইম্যাক্স হয়েছিল সিরাজ শিকদারের হত্যাকাণ্ড। এই সবগুলিকে যেই কারণে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে শত শত স্ট্যাচু বানিয়ে সহস্র লক্ষ মুখে প্রচার করেও এই ঘটনাগুলিকে ভোলাতে পারে নাই, তেমনি আজকে যারা মনে করছেন যে 1966 সাল থেকে 70 সাল পর্যন্ত যে ভূমিকা, সেগুলো একটা বাড়ি মুছে দিলে, ভেঙে দিলে সেগুলো ইতিহাস থেকে অন্তর্হিত হবে, এটাও ঠিক না। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে যে আপনি যে ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে ইতিহাস মোছার অপপ্রচেষ্টা, যেই প্রচেষ্টা কখনো সম্ভব হয় না, জেগে জেগে ওঠে কালে কালে, এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়। যেটা শেখ হাসিনা করেছিলেন ইতিহাস মুছে ফেলবার এবং নিজস্ব ইতিহাস নির্মাণের চেষ্টা, এবং সেটাই হচ্ছে। কিন্তু আমি জাস্ট একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছি, ওই দিন শুধু 32 নাম্বারই না, এই একই ধরনের ঘটনা 5, 6, 7 তারিখে ঘটেছে সারা দেশে, এবং সেটার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, রাগ ক্ষোভের প্রকাশ ছিল।
কিন্তু 6 মাস পরে যখন একটা স্ট্যাবল কান্ট্রি আমাদের দরকার অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সেখানে এই ঘটনা ৩২ নাম্বার এবং সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে যেগুলো হয়েছে, তারা নিঃসন্দেহে অনেক অপরাধ করেছেন, কিন্তু এটা আসলে কি বার্তা দিচ্ছে আমি সেটাই বলছি গোটা বিশ্বকে এবং বাংলাদেশকে, এবং যেখানে পুলিশ বলছে যে তারা চেষ্টা করেছে, কিন্তু পুলিশ কোথাও চেষ্টা করেছে সেরকম লক্ষণ দেখা যায়নি। সেনাবাহিনী ৩২ নম্বরে ছিল, তারা পরে সেখান থেকে চলে গেছে। এবং এরপর আমরা সরকারের একটা বিবৃতি দেখলাম, তারপরে চিফ অ্যাডভাইজারের একটা বিবৃতি দেখলাম তার ফেসবুকের ভেরিফাইড পেজে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন রাইটলি, যে যেহেতু একটা অপকর্মের মধ্যে শেখ মুজিবকে আইকনাইজ করা হয়েছিল, সেই দিন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধও আমরা 32 নম্বরে ফেটে পড়তে দেখেছি। কিন্তু সেই দিন যদি তার এবং তার শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটত, তাহলে তার একটা স্বতঃস্ফূর্ততার ন্যায্যতা দিয়ে, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু এখন আর সেইটা দিয়ে 6 মাস পরে এইটা ব্যাখ্যা করা কঠিন। দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে তো আমরা পরিষ্কারভাবে স্বীকারোক্তি করছেন, দম্ভের সঙ্গে গর্বের সঙ্গে বলছেন, এরকম বিদেশ থেকে কয়েকজন ইউটিউবার তারা তো দাবি করছেন এবং লাইভে মানুষ দেখেছে যে তারা এই কাজগুলো বাইরে থেকে সংগঠিত করেছেন। যারা এগুলো করেছেন, আমি নির্দ্বিধায় বলবো, গত 15 বছরে, বিশেষত গত 5-7 বছরে এই যে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে জনমত সংগঠিত করবার ক্ষেত্রে বিরাট ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো কাজ সবসময় সব লোকই কিছুদিন করতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে সারা জীবন ধরে ভালো কাজ করে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করা। সেটা তারা কি চিন্তা করে তারা করেছেন সেটা তারা চিন্তা করবেন, আমি তাদেরকে অনুরোধ করব, কারণ তাদের পর মানুষের অনেক ভরসা আছে। লক্ষ্য করুন, এই ক্ষেত্রে আমি আসছি আপনার এখানে, লক্ষ্য করুন, একটা সমাজে যদি একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়, দুটো ঘটনা ঘটে। ফ্যাসিবাদ নিজে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হতে থাকে এবং সেই প্রক্রিয়ার কতগুলি নিরন্তর কতগুলি প্রতিফলন একটা জনগোষ্ঠীর জীবনের মধ্যে, থট প্রসেসের মধ্যে এগুলি পড়তে থাকে। তখন ওই ফ্যাসিবাদী শাসকরা ক্ষমতায় থাকবার সময় সমাজের একটা বিরাট অংশ একটা ভীতির, ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করে। তখন সে অনেক কিছু প্রতিবাদ করতে সাহস পায় না। আবার কোনো একটা দুর্দান্ত সময়ের মধ্যে যখন বড় ধরনের আন্দোলনের মাধ্যমে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে এবার হয়েছে, ধীরে 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 যখন একটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে সেই এরকম একটা সরকারকে ফেলে দিতে পারে, তারপরে ওই যে ফ্যাসিবাদী প্রবণতা যে সমাজের মধ্যে চর্চিত হয়েছে, তার মধ্যে অনেকের মধ্যেই সেই সংস্কৃতি 15-20 বছরে বা তারও বেশি সময়ের মধ্যে তার মধ্যে অবচেতনে কাজ করতে থাকে। অবদমন থেকে 15 বছর ধরে যে সে অনেক কিছু বলতে পারে না এরকম অনেক মানুষ, সেই অবদমন থেকে সে নিজেই ছোট ছোট নিজেরই অজান্তে কতগুলি ফ্যাসিস্ট সংস্কৃতি নিজের মধ্যে বিকশিত হয়ে যায়, সেটা সে টের পায় না। আজকে যেটা আমরা দেখছি, কত ফ্যাসিবাদের লক্ষণ নিয়ে আরও অনেক কথাবার্তা আমরা এখানে বলেছি। আপনি লক্ষ্য করুন, আমি আবারও বলছি, বিদেশ থেকে যারা এইসব কথা বলছেন তাদের কাছে তার চিন্তার ন্যায্যতা থাকতে পারে, তা নাহলে তারা করবেন কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যেটা নারাজ, আমি তার মন্তব্য দেখছি, তাদের সমর্থকদের মন্তব্য দেখছি সাম্প্রতিককালে, এইটাকে যারা বিরোধিতা করবে তাদেরকে অ্যাডভান্স ব্র্যান্ডিং করা হচ্ছে। ফ্যাসিবাদের একটা প্রধান লক্ষণ হচ্ছে ব্র্যান্ডিং করা। আপনি লক্ষ্য করবেন সাম্প্রতিককালে যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, তাহলে এ ওর দালাল, এ ওর দালাল মানে এজেন্ট, এ পাকিস্তানের, এ ভারতের, ও একটা আওয়ামী লীগের, ও আর একটা বিএনপির, এই যে কথা পছন্দ না হলেই তাদেরকে যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, এই কাজটাই আওয়ামী লীগ করত, এই কাজটাই হিটলার করত, যে প্রথমে প্রতিপক্ষকে সমাজের সামনে হেয় প্রতিপন্ন করতে হবে, কল হিম এ ডগ অ্যান্ড শুট হিম। এটা হচ্ছে ইউরোপীয়
ফ্যাসিবাদের একটা লক্ষণ। আগে তাকে গালি দিতে হবে। আওয়ামী লীগ তার কথা পছন্দ না হলেই স্বাধীনতা বিরোধী শক্তি, বিএনপি, জামাত এগুলি বলে আখ্যায়িত করে, শিবির, রাজাকার এগুলি বলে আখ্যায়িত করে সমাজে প্রথমে তাকে হেয় করার প্রচেষ্টা করে এবং সেইটাকে শাস্তি দেওয়া, এমনকি হত্যা করা যেন একটা ন্যায্য কাজ। এই যে সংস্কৃতিটা এবং এই যে রাজনীতির চর্চা, এটা কিন্তু ফ্যাসিবাদের একটা লক্ষণ। তাহলে আজকেও সেই সরকারের পতনের পরে এই দেশে আমাদের কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন নয়, দেশকে উন্নততর জায়গায় পৌঁছে দিতে গেলে কী ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে, কোনগুলো বর্জন করতে হবে, সেই কথাগুলি যদি ওই কয়েকজনের পছন্দ না হয়, তাদেরকে নানানভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে। তারা কি সচেতনভাবে করছেন কি না আমি জানি না, কিন্তু তারা কি শিক্ষিত লোকজন, তাদের এটা খেয়াল রাখা উচিত যে এটা নিজেই একটি ফ্যাসিবাদী প্রবণতা, যেটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কিন্তু যেই ঘটনাগুলি ঘটছে সেগুলো দুটো প্রতিক্রিয়া হবে। একটা আমরা আগেই বলেছি যে দেশের যারা সত্যিকার অর্থে মঙ্গল চায় না, তারা এটাকে ক্যাম্পেইন হিসেবে নেবে। ইতিমধ্যে আমি বিবিসিতে দেখে আসলাম অলরেডি এইটা একটা এখানে সন্ত্রাসবাদের একটা উত্থান ঘটেছে। এই যে ভারতীয় এবং আওয়ামী লীগের বয়ান, সেই বয়ানকারটাকে প্রতিষ্ঠা করবে, যেটা আমাদের দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য ক্ষতিকর, এই সরকারের জন্য ক্ষতিকর, স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। অন্যদিকে এই যে ছেলেমেয়েরা এই কাজে যুক্ত হচ্ছে, তারা তাদের নিজেরই অজান্তে যাদের কাছে তাদের সবচেয়ে প্রিয় পাত্র হবার কথা, যাদের কাছে এই পুরো জাতি জনগোষ্ঠী সেই অগাস্ট মাসে তাদের আত্মাহুতির জন্যে, তাদের সাহসের জন্যে, যাদের কাছে যারা তাদেরকে মাথায় করে রেখেছে, তাদের মাথা থেকে তারা ধীরে ধীরে পড়ে যাবে। তার সমাজে তারা নিন্দনীয় হয়ে উঠবে। তাদের এই যেটাকে তারা বৈপ্লবিকতা বলছেন, হ্যাঁ, সেইটাকে মানুষ আপনার নৈরাজ্য হিসেবে শনাক্ত করবে। সেইটা কোনো কাজের কথা না, কারণ তাদের অসামান্য অবদান আছে। এখন তারা রাজনৈতিক দল করতে চান। আমি মনে করি তারা তরুণরা নতুন সময়ে নতুন চিন্তা নিয়ে রাজনীতি করবেন, ভালো, কিন্তু সেই শুরু করবার আগেই তারা যদি এই ধরনের উস্কানির মধ্যে তারা পড়েন, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কথা দুটো, আমি সরকারের বিবৃতি, চিফ অ্যাডভাইজারের স্টেটমেন্ট, সেটা এবং এই ঘটনার আগে পরে আপনি বিদেশে যারা আছেন তাদের কথা বললেন, কিন্তু এই ঘটনাটা তো ঘটতে যাচ্ছে, এটা দেশ থেকেও বিবৃতি দিয়ে কেউ বলেছেন, সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। এবং তারপর আমি তাদের ভাষা, ইভেন এই ঘটনার পরে গতকালকে আপনি জানেন গাজীপুরে কোন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানেও সরকারের দিক থেকে দায়িত্বহীনতার ব্যাপারটা একটু কথা বলতে চাই। সরকার ঘটনা ঘটে যাচ্ছে যখন তার জানে এই ঘটনা ঘটাইতে হবে, শেখ হাসিনা যেদিন বক্তৃতা দিবেন সেই দিন থেকে এইটা, এবং বুলডোজার নিয়ে সেই বুলডোজার সেই দিন থেকেই আপনার ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে এই কর্মসূচি পালন করা হবে। এটা সরকার জানেন, কারণ পুরো দেশের মানুষ জানে। এইটা করবার জন্য যখন রওনা হচ্ছে তখন সরকার জানেন, এবং পুরো সময়টা যখন এই ডেমোলিশনের কাজটা চলল, এবং একই সঙ্গে সেটা সব দেশের অন্যান্য জায়গায় আরও রাতের গভীরে যখন কী বলবো যে ঘটনা ঘটতে থাকলো, সরকার পুরো নীরব ছিল। সেখানে সরকারকে আমি প্রথম প্রশ্ন যেটা করেছিলাম, যেটা পরবর্তী তার কার্যের জন্য যে তারা যে ডেভিল হান্ট করবে, সে তো প্রচলিত আইনের মধ্যে সরকার চালাচ্ছে বলে এই সরকার নিজেই দাবি করে। এই আইন হাতে তুলে না নেবার জন্য বলে, কিন্তু হাতে তুলে যখন নিচ্ছে মানুষ তারই চোখের সামনে এবং ঘন্টার পর ঘন্টা ধরে চলছে, এটাকে বন্ধ করবার কোনো তৎপরতা বা উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই। ঘটনা ঘটে যাবার 1.5 দিন পরে সরকার বলেছে তারা টাফ হবে বা এটা হবে সেটা হবে, বিবৃতি দিয়েছে। রাজনৈতিক দলগুলো, বড় বড় সংগঠিত রাজনৈতিক দলগুলো, আমি মনে করি তারাও এক ধরনের দায়িত্বহীনতা করেছে। এটা মোটেও আমি নিজেই আশা করব না বা তাদেরকে এটা করতে বলবো না যে তারা ওখানে গিয়ে আবার মারামারি করে এগুলো তাকে বন্ধ করতে হবে, কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখনই তাদের একটা নৈতিক অবস্থান মানুষকে জানিয়ে দেওয়া উচিত ছিল।
এই সমস্ত ঘটনাগুলি ঘটছে বিদেশি মিডিয়ার মধ্যে আমরা দেখছি ছাত্র স্টুডেন্টস কথাটা বলা হচ্ছে। এইখানে আরও অনেক ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনগুলো এটার পার্টি কিনা, অর্থাৎ তারা এটা সম্মিলিতভাবে করছে কিনা, কিংবা ছাত্র সংগঠনের কোনো এক বা দুটো সংগঠন মিলে করছে, কিংবা ছাত্র সমাজের একটা সেকশন এই কাজ করছে, সেইটার সঙ্গে তাদের যদি দায় থাকে, তাদের যদি অংশগ্রহণ থাকে, সেটা পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া উচিত। আর না থাকলে তার এটা কীভাবে দেখে সেটাও পরিষ্কারভাবে মানুষকে জানানো উচিত। ছাত্র সংগঠনগুলোর বাইরেও সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাই তো বেশি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের ভূমিকা একটা লাগে, কাউকে না কাউকে আপনার ডাক দিতে হয়, কাউকে না কাউকে মিছিলে নেতৃত্ব দিতে হয়, কাউকে না কাউকে প্রথম যে গাইতিটা যে স্থাপন করতে হয় এক প্রশ্ন ইট আপনার খসিয়ে ফেলার জন্যে, সেখানে নেতৃত্বের ভূমিকা আছে। কিন্তু তাদের যে নৈতিক অবস্থানগুলি বা রাজনৈতিক অবস্থানগুলি, এটা কি তারা এটা করে নাই? আমি মনে করি না যে তারা তাদের নিজেদের প্রতি সুবিচার করেছেন এবং আমাদের সমাজের উপর, আমাদের ইতিহাসের ভবিষ্যতের উপর তারা সুবিচার করেছেন। আমি ভাষার কথা বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, এই যে কথাবার্তার ক্ষেত্রে। আচ্ছা দেখুন, ভাষা তো একটা গুরুত্বপূর্ণ। আপনি শুধু আজকে কালকের নয়, সেদিন দেখলাম একজন ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ী, তার পুরো নাম ভুলে গেছি, ডাকনাম মনে আছে আমার, ডাকনামটা বললাম না। তাদের বড় কোম্পানি আসে, তারা 4-5 ভাই, সমাজে তাদের পরিচয় বিএনপির প্রতি তাদের আনুগত্য না হলেও সহানুভূতি, রাজনৈতিক সহানুভূতি বিএনপির প্রতি। সরকার ক্ষমতায় আসবার পরে অসংখ্য ঢালাওভাবে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হলো। সেই হত্যা মামলাগুলির সম্পর্কে তার সরকার নিজেই বোধহয় বিব্রত, কারণ তাদের কাছে জিজ্ঞাসা করলে, এমনকি তার আকার ইঙ্গিতে পাবলিকলিও বলেছেন যে এই ঢালা হত্যা মামলাগুলির কিছু হবে না। সেই বিএনপিপন্থী ব্যবসায়ীর 5 ভাইয়ের 4 ভাইয়ের বিরুদ্ধে আপনার উত্তর বাংলার কোনো একটা অঞ্চল থেকে একটা আপনার খুনের মামলা করে দেওয়া হলো। সেইটা প্রতিক্রিয়া জ্ঞাপন করার কারণে আমরা দেখলাম একজনকে বিদেশ থেকে তার মা তুলে গালি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে গালির কিন্তু কতগুলি সমাজতত্ত্ব থাকে। যেমন ধরুন, যার এটাকে অন্য ভাষায় বলে যে সামন্ততন্ত্র থেকে পুঁজিতন্ত্র ভালো। তো এই যে পুঁজিতান্ত্রিক জমানায় বা ইতিহাস পুঁজিতন্ত্রের স্তরে প্রবেশ করবার পর আপনার একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা হয় না। এবং আপনি খুব যখন আপনি বলবেন অমুকের বাচ্চা বা তমুকের অমুক, এগুলোর মধ্য দিয়ে আপনি যে আসলে একটা বুর্জোয়া ডেভেলপমেন্ট আপনার হয়েছে সেইটাও প্রমাণিত হয় না। এটা সামন্ততান্ত্রিক বকা। যেমন হলো মাকে বাবাকে যুক্ত করা, কমন ল আপনার একজনের অপরাধে আরেকজনকে দায়ী করে, এমনকি শরিয়া আইন একজনের অপরাধে অন্যজনকে দায়ী করে না। ফলে আমাদের যারা পথের দিশা দেখাবেন বলছেন, তারা যদি নিজেরা প্রমাণ করেন, এমনকি একটা গালি দেওয়ার মাধ্যমে, যে গালিটাও প্রাক পুঁজিতান্ত্রিক সময়ের, তাদের তো উপর মানুষ, শিক্ষিত মানুষ তো ভরসা করতে পারবে না। আপনি যেহেতু মামলার কথা বলছেন এবং একজন ব্যবসায়ীর কথা বলছেন, আমি যে ছোট্ট এই মামলাগুলো তো কী হচ্ছে সেটা আপনার কথাই বোঝা গেছে, এবং আপনি বলছেন যে সরকারের অনেকের উপলব্ধির মধ্যে আছে। যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে অনেক কিছু আমরা করতে দেখছি। আমি যে বিশেষটা ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্থনীতি, আপনি হয়তো পরবর্তীতে আপনার কাছে জিজ্ঞেস করবো যে আমরা লক্ষ্য করছি যে কোনো আস্থাহীনতা এবং একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। আপনি যেমন একজন ব্যবসায়ীর কথা বললেন, আমি একজন ব্যবসায়ীর কথা জানি যার মাসে ট্রানজ্যাকশন হচ্ছে 7,000 কোটি টাকা, যাকে 23 কোটি টাকা অপ্রদর্শিত আয় বা আয় বহির্ভূত হিসেবে দেখিয়ে একটা মামলা করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে, এই মামলা ইনিশিয়েট করা বা তদন্ত ইনিশিয়েট করা 2018 সালে শেখ হাসিনার আমলে। এখন সেটা হচ্ছে। তো এখন বড় বড় যাদের কথা শুনি আমরা, তাদের খবর কোথায়? আরেকজন ব্যবসায়ী জানি, তার একটা পারিবারিক বিরোধের কারণে আইসিতে থাকা অবস্থায় তার ফ্যামিলি তাকে বিদেশ নিয়ে যেতে চেয়েছে, নিতে দেওয়া হয়নি এবং সেই আইসিতেই মারা গেছেন। তিনি অত্যন্ত ওয়েল নোন ব্যবসায়ী। আরও এরকম 2-4 জন ব্যবসায়ী আছেন যাদের কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবার কথা নেই, শুধুমাত্র আওয়ামী লীগ করতেন বলে
জেলখানায়, আর সাধারণভাবে তো আছেই বিএনপি পন্থী অনেকের মধ্যে। আমি একজনকে জানি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, অত্যন্ত অসুস্থ। এখানকার ডাক্তাররা বলে দিয়েছে যে সে যদি এখানে চিকিৎসাটা এই উন্নততর চিকিৎসা যদি করতে না পারে, তার সে কিছুদিনের মধ্যে আর হাঁটতে পারবে না। ইতিমধ্যেই তাকে 1 স্টেপ 2 স্টেপ করে হাঁটতে হাঁটতে বাথরুম পর্যন্ত যেতে, ধরেন আপনার 5 গজ জায়গা যেতে তার 4 মিনিট সময় লাগে। হ্যাঁ, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, অথচ তার বিরুদ্ধে কোনো মামলা। তাহলে কোথায় আইনের শাসন, কোথায় আপনি মানবিকতা, কোথায় ন্যায় বিচার? হচ্ছে যে এ কারণে আমি প্রথমেই বলেছিলাম যে মানুষ এই যে এত তরুণ তরুণীরা প্রাণ দিয়েছে, আর কয়েক হাজার যে এখনো পর্যন্ত জীবনের নানা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে একটা অনিশ্চিত জীবনের সামনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একটা উন্নততর ব্যবস্থার জন্য এই কাজটা করেছিল। এবং এখানে আরেকটা আইরনির কথা, যে উন্নততর অবস্থার তো নয়, এখন যুক্তি দিচ্ছে যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে, সুতরাং তাদের বিরোধিতা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যারা এগুলো করছেন তারা কি অতীত থেকে শিক্ষা নিচ্ছেন? যেমন শেখ হাসিনার কথাই যদি বলি, তার সেই পারিষদবর্গ কোথায়, তার সেই বিশাল দল এখন কোথায়? কেউ নাই। তার পক্ষে এখন বিবৃতি দিতে হচ্ছে 26 জন, তার মধ্যে একজন বুদ্ধিজীবী, এবং তার মধ্যে বুদ্ধিজীবী আনু মোহাম্মদ, যাকে প্রতিদিন যখনই এই এনার্জি পলিসির বিরুদ্ধে কথা বলেছে, যখন তখন তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করেছে আওয়ামী লীগ, কয়েকবার পিটিয়েছে, একবার পিটিয়ে আপনার পা ভেঙে দেওয়া হয়েছিল। এখন চিন্তা করেন যে আপনি ইতিহাসের থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন, ইতিহাসের শিক্ষা তো তারা নেয় নাই, তো অন্যরাও নেয় না, কিন্তু কে নিবেন না সেটা একটা প্রশ্ন। তারা যদি অন্যদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে চান করুন, আমাদের কিন্তু এই গালাগালের মধ্যে এই দেশ আমাদের, এইখানে আমরা সংগ্রাম করি নানান ফর্মে হচ্ছে দেশটাকে উন্নততর করার জন্য। শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে ন্যায্যভাবে আরেকটা অন্যায় রেজিমকে প্রতিষ্ঠা করবার জন্য না, আরেকটা দায়িত্বহীন রেজিমকে করবার জন্য, এবং আপনি আরেকটা আপনার একই পদ্ধতিতে যাদেরকে পছন্দ হয় না তাদেরকে ব্র্যান্ডিং করবার জন্য না, তাদেরকে গালাগাল দেবার জন্য না, এবং বাংলাদেশের অর্থনীতি রাজনীতির কোনো নেতিবাচক পরিবর্তনের জন্য না, আমাদেরকে আরও উন্নততর জায়গায় যাবার জন্যে যা যা আমাদের বিবেকসম্মত মনে হবে সমস্ত ভয় ভীতি আশঙ্কা বাদ দিয়ে কথাগুলি বলে যাওয়া গুরুত্বপূর্ণ। তাহলে স্বাধীনতা, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? যখন এখন আপনি পত্রিকা অফিস ঘুরিয়ে দিবেন, আপনি কারো কলম ভেঙে দিবেন, পছন্দ না হলেই আপনি তার উপরে চড়াও হবেন। আমি সে কথাই বললাম, অনেক দিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে এক পর্যায়ে থাকে নীরব ভয়ে, আরেক পর্যায়ে সবাই থাকে না নিশ্চয়ই, আমরা যাদের কথা বলছি তারা সরব ছিলেন অনেকেই, কিন্তু যেহেতু ফ্যাসিজম একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া সমাজ রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির মধ্যে অন্তর্লীন হয়ে যায়, অন্তর্লীন থাকে, সেই ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ একটা সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাটা সরকার সমাজ থেকে বা রাষ্ট্র থেকে দূরীভূত হয় না, নিজেরই অজান্তে সেই সংস্কৃতির উপাদানগুলিকে আত্মস্থ করে মানুষ। এই কারণে নিজের সঙ্গে নিজের লড়াই, গণতান্ত্রিক ভাষা, গণতন্ত্রের চর্চা এবং সেগুলোকে দিয়ে ফ্যাসিবাদী অবশেষগুলোকে আপনার পরাজিত করা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলেছি যে অনেকেরই এটা ভাবা উচিত যে তারা নিজেরই অজান্তে শেখ হাসিনার বৈশিষ্ট্যগুলো বা তার দলের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আপনার কি বলবো যে উপ্ত করে ফেলেছেন কিনা সেই বীজ থেকে মানুষের বেরিয়ে আসা দরকার। তা না হলে এই সম্মিলিত প্রয়াস ছাড়া এবং গণতান্ত্রিক প্রয়াস ছাড়া একটা রাষ্ট্র এবং সমাজের আপনি ছাত্রদের দল করবার কথা বলছিলেন, সে বিষয়টা ব্যাখ্যা করছিলেন। আমি সেই কথা সূত্র ধরে আপনাকে এখন প্রশ্ন একটু করতে চাই যে আপনি কি মনে করেন কি না বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার, যে ধরনের নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে একটা নির্বাচনের আকাঙ্ক্ষা যে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? প্রথম প্রশ্ন, সরকারটা নিরপেক্ষ আপনি মনে করেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, আপনি মনে করেন কিনা যে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে? আমার তৃতীয় প্রশ্ন, আপনি মনে করেন কিনা একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা এই সরকারের আছে? এক নম্বর হচ্ছে সরকারের দলনিরপেক্ষতা, আর সরকারের
ভাবাদর্শ নিরপেক্ষতা, এটা দুই জিনিস। দল হিসেবে এখনো পর্যন্ত গঠিত কোনো দলের কোনো লোক এখনো পর্যন্ত এখানে নাই। ফেব্রুয়ারি মাসে দলটা ঘোষণা হওয়ার পর এখানে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের কে কে থাকেন, কে কে থাকেন না, হ্যাঁ, সেটা আমরা হয়তো আরও পরিষ্কার করে বলতে পারবো। বাট যদি ভাবাদর্শ নিরপেক্ষতার কথা বলেন, যারা এই দলের গঠন করবার পেছনের উদ্যোগ আছে তাদেরকে তো আমরা সরকারে দেখতে পাচ্ছি। সে অর্থে এটা কোনো অবস্থাতে একটা দলনিরপেক্ষ বা সেই দলের ভাবাদর্শ নিরপেক্ষ আপনার সরকার নয়। দ্বিতীয় হচ্ছে যে এরা যদি দল করেন, সেই দল করার পর যদি নির্বাচন যখন হবে তারা যদি দলের নেতা হন, তবে নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের প্রতিযোগিতা করবেন তারা এটা মানবেন না, এবং ইতিমধ্যেই ন্যায্যতই তারা সেই একটা ইঙ্গিত এবং ধারণা পরিষ্কারভাবে তারা বলেছেন। 3 নম্বর প্রশ্ন আপনি যেটা করেছেন যে সক্ষমতা, কারণ অনেকেই মনে করেন সরকার ফাংশন করছেন না, সরকার যে আছে সেই অস্তিত্বই অনেক সময় বোঝা যায় না বা তারা বুঝতে দিচ্ছেন না। সেটা তো আপনি লক্ষ্য করুন যে সমাজে সাধারণভাবে আওয়ামী লীগ চাঁদাবাজদের পালিয়ে যাবার পরে সমাজের সর্বত্র না হলেও নানান জায়গায় আপনার নতুন চাঁদাবাজি শুরু হলো। সমাজের যে মুড ছিল সেই ক্ষেত্রে নতুন চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দিবার জন্য সমাজ প্রস্তুত ছিল না। কিন্তু চাঁদাবাজরা সংগঠিত থাকে, কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে অথবা রাজনৈতিক পেশিকে ব্যবহার করে। সমাজ যখন এই রকম একটা অবস্থাকে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত, সেখানে রাষ্ট্রের যে বা সরকারের যে পাশে সে দাঁড়াবার থাকে তারা তো সেটাই করতে পারল না, অথচ এটাকে প্রায় একটা নিউট্রাল জায়গায় নিয়ে যাওয়া যেত। এক। দ্বিতীয়ত হচ্ছে যে দৈনন্দিন জীবনের কাজটাই তো আমরা দেখতে পাচ্ছি না তারা কিছু করছেন। নির্বাচন পরিচালনা করা সারা দেশব্যাপী এটা বিশাল কর্মযজ্ঞ। সেই কাজগুলি করবার জন্য যে দৃঢ়তা দরকার, প্রশাসনের উপর যে গণতান্ত্রিক আধিপত্য তৈরি করা দরকার, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা দরকার, আইন ব্যবস্থাকে তার উপর সরকারের রাজনৈতিক নয় কিন্তু নৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়। সেগুলোর যে প্রয়োজন হয় এগুলো তারা চিন্তা করছেন কি না তার কোনো আমরা দৃশ্যমান লক্ষণ আমরা দেখছি না। তো যদি সেটা তারা চিন্তাই না করেন তাহলে সেই কাজ কবে শুরু করবেন, কিভাবে করবেন, এবং এই কর্মযজ্ঞ সফলভাবে কিভাবে তারা সম্পন্ন করবেন, এটা নিয়ে তো সংশয় সমাজে ইতিমধ্যে উঠেছে, এবং তার দক্ষতা নিয়ে আমার ধারণা প্রশ্নগুলি আরও উঠতে থাকবে। সেটা আমাদের কারোর জন্যেই কোনো শুভ ফল বয়ে আনবে না। এই যে হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ, পাল্টা প্রতিশোধের যে রাজনীতি বাংলাদেশে 53 বছর ধরে আমরা দেখলাম, যেটা এখনো অনগোয়িং আছে, এটা তো একটা শেষ হতে হবে, এবং এই শেষের জন্য অনেকে মনে করেন যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের যাওয়া উচিত। আপনি কি মনে করেন যে এটা সাউথ আফ্রিকা সহ অনেক দেশেই হয়েছে বিভিন্ন সময়? দুটো, আমি সাধারণভাবে এই পদ্ধতির পক্ষে। বাট প্রথম কথা হচ্ছে রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করার পাশাপাশি এই যে জুন জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, যাদের বিরুদ্ধে লুটপাট, অর্থ আত্মসাৎ এবং জাতীয় অর্থনীতিকে ধ্বংস করবার পরিষ্কার অভিযোগ আছে, হত্যা, গুম, খুন যাদের অভিযোগ আছে, তাদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের বিচার কাজটাকে দ্রুততর সময়ের মধ্যে এগিয়ে নেওয়া প্রশ্নাতীত পদ্ধতিতে, এইটা ওই রিকনসিলিয়েশন প্রক্রিয়ার পার্ট না। সেটা কি দেখছেন আপনি? সেটাই হচ্ছে, সেইটা ওই রিকনসিলিয়েশন প্রক্রিয়ার পার্ট না, পার্ট হতে পারবে না, অংশ হতে পারবে না। রিকনসিলিয়েশন হবে কারণ একটা সমাজের বিরাট অংশ আপনার এই অপরাধী রাজনৈতিক দলটার সঙ্গে যুক্ত ছিল। তাদের অনেকেরই হয়তো নেতৃত্বের ভূমিকায় যারা ছিল না, যাদের ওই সময়ে অনেকের তার কাজকর্ম পছন্দ হয় নাই, কিন্তু রাজনৈতিকভাবে অপরাপর কোনো রাজনৈতিক দলকে সে সমর্থন করতো না, তাদের রিকনসিলিয়েশনের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার। কারণ জাতির একটা দেশের গোটা জনগোষ্ঠীকে আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বিভক্ত হয়েছিল, সেই বিভক্তির প্রক্রিয়া থেকে সরিয়ে এনে আমাদের একটা
সংঘবদ্ধ জনগোষ্ঠী হিসেবে নিজেদের আয় উন্নতির সমৃদ্ধির চেষ্টা করতে হবে। তার জন্য একটা রিকনসিলিয়েশন প্রসেস খুবই দরকার হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এটার সাথে যারা কোনো অবস্থায় অপরাধ পরিষ্কারভাবে যারা হত্যা, গুম, খুন এগুলির সঙ্গে জড়িত ছিল, লুট, অর্থ পাচার, এদের বিচারটা সঙ্গে কোনো আপোষ করার সুযোগ নেই। আওয়ামী লীগকে ব্যান করবার কথা আলোচনায় আসছে এবং বিচার প্রক্রিয়ার আগে কোনো নির্বাচন নয়, সেটাও আলোচনার মধ্যে আসছে। সেটা তো আমরা আরেকদিন আলাপ করেছি। প্রথম কথা হচ্ছে যে ব্যান করে যে কিছু হয় না, সেটা তো এই এই সময়ে জামাত হলো সবচেয়ে বড় প্রমাণ। কারণ হচ্ছে যে জামাতকে আওয়ামী লীগ ক্ষমতায় যাবার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে ব্যান করেছিল। তো তাতে কি জামাতের কোনো রাজনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে? বরং সেইটার কারণে তার আরও কিছু উপকার হয়েছে। একটা ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। তো এই যে যারা এখন আওয়ামী লীগের তরফে আপনার সেটা পর্দার অন্তরাল থেকেও যারা কাজ করছে, তারা তো তরুণ, তারা তো এই ছাত্রলীগেরই লোকজন। তারা হয়তো মিছিল মিটিং করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল বহু বছর মিটিং মিছিল করতে পারে নাই। তাতে কি জাতীয়তাবাদী ছাত্রদল নিশ্চিহ্ন হয়ে গেছে? ফলে যে এই ব্যান করার যে রাজনৈতিক ধারণা, এটাই ভুল। আমি মনে করি যে একটা জনস্বার্থ বিরোধী রাজনীতিকে, সেটা আদর্শগত হোক, রাজনৈতিকভাবে হোক, সেই রাজনীতি এবং দর্শনকে ক্রমান্বয়ে আপনার রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে লড়াই করা ছাড়া সেটাকে পরাজিত করার আসলে কোনো পথ থাকে না, পৃথিবীতে এটা নাই। তো সেই দিক থেকে নিজেদের কর্মতৎপরতা, দক্ষতা, যোগ্যতা, সাংস্কৃতিক মান, রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে তাদের এই যে গণতন্ত্রের পরিপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে, সেটা আওয়ামী লীগ ছাড়া আরও আছে, তো তাদের বিরুদ্ধে এই রাজনৈতিক সাংস্কৃতিক তৎপরতাটা বেশি জরুরি। সরকারের সংস্কার কার্যক্রমকে আপনি কীভাবে দেখেন? ইতিমধ্যে 6টি কমিশন গতকালই তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা দিয়েছে এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে। আপনি কি মনে করেন যে কতটা আশাবাদী যেটা বা জাতীয় ঐকমত্যে পৌঁছবার ক্ষেত্রে তারা? যেই সমস্ত কমিশনগুলি করা হয়েছিল, সেই কমিশনগুলো নিজেদের খুব প্রস্তাব আছে বলে আমার মনে হয় না। তারা সমাজের নানান জায়গা থেকে তারা মতামত নিয়েছেন, সেই মতামতের একটা কালেকশন তাদের কাছে আছে, জমা দিয়েছেন, যেগুলো তার মধ্যে ওইখান থেকে নিয়েই কিছু সারাংশ তারা তৈরি করেছেন। এইটা কতগুলো ভালো আছে, কতগুলো মন্দ আছে, একটা আমি বলি শুধু। সেদিন দেখলাম একটা পত্রিকার রিপোর্ট, ওই কমিশনের রিপোর্টটা আমার হাতে নাই। সেটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত একটা কমিটি, তারা বলেছে উচ্চ শিক্ষা দিতে হবে ইংরেজি ভাষায়। প্রথম প্রশ্ন হচ্ছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ হচ্ছে, এবং এটা ইতিহাস বিরুদ্ধ সিদ্ধান্ত, কোনো দেশেই উচ্চশিক্ষা নিজের ভাষায় না দিয়ে বড় ধরনের উন্নতি করতে পারে নাই, কেউ না। তাদের যেটা দরকার ছিল, এবং এই কথাটা যে আমি কোনো নতুন কথা বলছি তা না, এই দেশে এই ভাষা আন্দোলন শুরু থেকেই এই কথা এখানে আলোচ্য হচ্ছে, সেই কারণে রাষ্ট্রভাষা হয়েছিল বাংলা। আমাদের অনেক ভাষা জানতে হবে স্পেশালাইজেশনের জন্যে, অনেক বিশ্বের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপনের জন্যে, সেটা একটা আরেক আলোচনা। অনেক ভাষা শিক্ষা আমাদের দরকার, রাজনৈতিক কারণে দরকার, কূটনৈতিক কারণে দরকার, ব্যবসা বাণিজ্যের কারণে দরকার। কিন্তু যিনি ধরুন এটা কে কোন ধরনের পেশার মধ্যে আছে তার উপর নির্ভর করবে যে তার কোন ভাষা, কোন বিদেশি ভাষাটা জানতে হবে। উচিত ছিল, আমি আশা করেছিলাম তারা বলবে যে একটা কমিশন করে দিবে, যেই কমিশনের কাজ হবে যে মুখে মেলা কথা বলা হচ্ছে যে ইংরেজির থেকে বাংলা করা কত কঠিন, এই কঠিন কাজটা শুরু করার জন্য একটা কমিশন করবে, যারা বিভিন্ন ভাষায়, বিভিন্ন পাঠ্যপুস্তক, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্বের পাঠ্যপুস্তকগুলোকে যারা টেক্সট হিসেবে পড়ানো হয় এবং রেফারেন্সে যে কোনো পড়ানো হয়, তার একটা প্রক্রিয়া শুরু করবে। কোনো না কোনো দিন শুরু করলে আপনি শেষ করতে পারবেন। 53 বছর ধরে আমরা বললাম যে বাংলা ভাষায় প্রচলিত বই নেই কেন? কারণ অনুবাদ হয় নাই। অনুবাদ হয় নাই কেন? এটার জন্যে কোনো প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় উদ্যোগ ছিল না। সেই উদ্যোগটা গ্রহণ করা জরুরি, তা না হলে আমরা ক্রমাগত একটা অর্ধশিক্ষিত জাতিতে অধঃপতিত হতে থাকব। কারণ শেষ পর্যন্ত নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় যে নির্যাস জ্ঞানের, সেটাকে পুরোপুরি আত্মস্থ করা সকলের পক্ষে সম্ভব হয় না, এবং এত হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয়।
তো এরকম আরও কতগুলি এরকম প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলি ভালো করে পাবলিক করে আলাপ আলোচনা করতে পারবো। কিন্তু তার যদি সময় হয় 1 বছর 6 মাস চলে গেছে, সেই কমিশনের একটা মাত্র মিটিং হয়েছে, মানে যে কনসেনসাস কমিটি, তার কোনো ফলাফল আমরা জানি না। একটা বোধহয় গতকাল সন্ধ্যায় দেওয়ার কথা ছিল রিপোর্ট, কী হবে আমরা জানি না। তো খুবই মন্থর, এবং এটার কোনো পরিষ্কার পথ নির্দেশনা ওর মধ্যে আছে কি না সেটাও আমরা জানি না। দ্বিতীয় কথা, আমরা জানি না যে ওইটা রিকমেন্ডেশন আসার পর কারা বাস্তবায়ন করবেন, সেই বিতর্ক শেষ হয় নাই। এইটা কি এই সরকার বাস্তবায়ন করবেন? বাস্তবায়ন করলে তো সরকারকে আইন বানাইতে হবে, অনেক সংবিধান পরিবর্তন করতে হবে, সেই ম্যান্ডেটটা সে কোন পদ্ধতি হবে, ওগুলি কিছুই এখনও পর্যন্ত কিছু তাত্ত্বিকদের মধ্যে আলোচনা ছাড়া টক শোতে আর নিজেদের মধ্যে তারা করেছে বলে কোনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখি নাই। 1, 2, যারা বলছেন যে আমিও যাদের বিচার চাইছি, আপনি যেটাকে সমর্থন করছেন যে আওয়ামী লীগের যে অপরাধীরা, চোর, বাটপার, বদমাশ, লুটেরা, খুনি, তাদের বিচার হইতে হবে। কিন্তু আপনি সঙ্গে যদি যুক্ত করেন যে এই বিচার প্রক্রিয়া শেষ করার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এর অর্থ হলো, আবারও বলছি, এর অর্থ হলো 5-10 বছর লেগে যেতে পারে। বাংলাদেশে আইনি প্রক্রিয়া একটা 4টা পর্ব থাকে: ট্রায়াল কোর্ট, ইনভেস্টিগেশন, তারপরে ট্রায়াল কোর্ট, তারপরে হচ্ছে হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন, তারপরে রিভিউ প্রসেস। এই প্রসেসটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা বিচার সুষ্ঠু হয়েছে বলা যাবে না। তো আমরা সুষ্ঠু বিচার চাই, সেই বিচার তো অনেক বছর লেগে যেতে পারে। তার মানে কি তারা আমাদেরকে বলতে চাইছেন যে সেই প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, মানে আমাদেরকে 10 বছর একটা অনির্বাচিত সরকারের অধীনে এই ধরনের অদক্ষ অনির্বাচিত সরকারের অধীনে আমাদেরকে জীবন কাটাতে হবে? এটা তো ভয়ঙ্কর ধারণা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক থেকে এটা আসতে পারে না। সো একটা হচ্ছে যে আমরা নির্বাচন, রাজনীতি এগুলো নিয়ে কথা বলছি, একদিকে সাধারণ মানুষের জীবন আপনি কেমন দেখছেন, পুরো পরিস্থিতির সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে পারছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রাজনীতির প্রশ্নটা, যেহেতু আপনি সরকার নিয়ে আমরা আলোচনা করলাম, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলছে, অন্য দুটো রাজনৈতিক শক্তি অত্যন্ত ক্রিয়াশীল এবং নিঃসন্দেহে আরও অনেক ছোট বড় দল আছে, কিন্তু বিএনপি এবং জামায়াতের ভূমিকা, রাজনীতি, ক্রিয়াকর্ম দেখে আপনার অবজারভেশন কেমন, এটা শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, কারণ এগুলো নিয়ে আমরা অনেক অতীতে কথা বলেছি, পরিস্থিতি অনেক বদলে গেছে। আমি আগেও বলেছি যে বিএনপি ঠিক রাজনীতিটা কি এটা ঠিক মতন সে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না বা বোঝাতে পারছে না আমাদের। আচ্ছা, 1, 2, আমাদেরকে কেউ বিএনপির প্রতি যারা সহানুভূতিশীল তাদের কেউ আমাদেরকে বলে যে বিএনপিকে আপনারা বোঝান না কেন। আচ্ছা, সাধারণত আমি বোঝানোর দায়িত্ব কাউকে তো নিই না কখনোই, যে আমাদের কথা টক টু দি পাওয়ার, সেই পাওয়ার ক্ষমতার বাইরে থাকুক অথবা ক্ষমতার ভিতরে থাকুক। কিন্তু যদি সিদ্ধান্ত নেন, আপনি ধরেন যে বিএনপির এই কাজটা করা উচিত বলে আপনি কাউকে বলতে চান, আসলে কে বিএনপি, মানে ঠিক কাকে বললে বিএনপিকে বলা হলো, এবং সেইটা একটা, যদি উনি কনভিন্সড হন, সেটা একটা বিএনপির নীতি হিসেবে গৃহীত হবে ওনারই কনভিন্সড হওয়ার পর। এইটার কোনো পরিষ্কার ধারণা বাংলাদেশ অন্তত আমার নাই, আপনার আছে কিনা আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির দিক থেকে একটা জটিলতা আমরা বুঝি। জটিলতাটা হচ্ছে যে এই ছাত্রছাত্রীরা যে কাজটা করেছে, যেটার নেতৃত্বে তারা ছিল, তাদের ব্যাপারে তারা খুব কঠোর হতে চায় না এই মুহূর্তে। অথচ তারা বুঝতে পারছে যে তাদের কার্যকলাপ, কিছু কার্যকলাপ বিএনপির নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, এবং এই একটা কনফ্রন্টেশনাল অবস্থা তৈরি হচ্ছে। সেই সাংঘর্ষিক পরিস্থিতি তারা যেতে চায় না। কিন্তু তার রাজনীতিটা তো নিজের পরিষ্কার করতে হবে। আগামীকাল আপনার বাড়ি, আপনি আওয়ামী লীগ করতেন, আপনার বাড়ি ভেঙে দেওয়া হবে, এইটা কি নিরন্তর ঘটনা হিসেবে বিএনপি নীতিগতভাবে অনুমোদন করে কি করে না? এইটা সরকারকে তো বকা দেওয়া যায় যে সরকার স্থির দাঁড়িয়েছিল, কোনো পক্ষ নেয় নাই কিংবা আশকারা দিয়েছে, এই কথা সত্য। সে নিজের, আমি আগেও বলছি, তার নিজের পরিষ্কার পজিশন নেওয়া দরকার, সে তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে সে নির্বাচন চাইবে, এটার মধ্যে তো আমি কোনো অপরাধ দেখি না। এই কারণে যে সে নিজে কিছু
সংস্কারের কথা প্রস্তাব রেখেছে। আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে 5ই অগাস্টের পূর্ব পর্যন্ত যেই সংস্কার পরিকল্পনা তাদের ছিল এবং যে কর্মসূচি মানুষের কাছে হাজির করেছে, 5ই অগাস্টের এই রক্তক্ষয়ী আপনার সংঘর্ষের মোকাবেলা করে যারা প্রাণ দিয়ে একটা নতুন পরিবেশ তৈরি করলো, সেইটা তো তাদের যে পুরনো সংস্কারের কর্মসূচির সঙ্গে এইটার অ্যাওয়ার্ড হিসেবে আরও র্যাডিক্যাল কিছু প্রস্তাবনা তাদের থাকতে হবে। কিন্তু এই বিষয়ে বিএনপি কোনো পরিষ্কার করে জনগণের সামনে বলছে না। জামাতের প্রশ্নে আমি বলবো যে জামাত নিজে তো অনেক কিছু বিশ্বাস করে না, কখনো করে কখনো করে না, কখনো নারী নেতৃত্বে বিশ্বাস করে না, ফতোয়া আছে তাদের, তারপর আবার নারী নেতৃত্ব গ্রহণ করে, কখনো তারা জনগণের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, কিন্তু আবার এই কথা সহ আপনার সংবিধান হাতে নিয়ে তারা এমপি মন্ত্রী হয়। তারপরে আবার মানে তাদের তো কথাবার্তার অসঙ্গতির কোনো সীমা পরিসীমা নাই। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদেরকে অনেক বেশি করে অ্যাসার্ট করছেন। তারা মনে করছেন যে একটা এইখানে ডানপন্থী একটা সামাজিক রূপান্তর তৈরি হয়েছে, অত রূপান্তর ঘটেছে, সেখানে তাদের অবস্থান অনেক বেশি করে তারা সামনে নিয়ে যেতে পারবেন। এবং সেইটার কেউ যারা বিরোধিতা করি আমরা ঐতিহাসিক কারণে, রাজনৈতিক দার্শনিক কারণে, তারা দেখি আওয়ামী লীগের ছেলেমেয়েরা যেভাবে গালি দিত, জামায়াতের ছেলেমেয়েরাও একই ভাষায় গালি দেয়। তো আমরা বুঝতে পারি যে আপনার এই ধর্মাশ্রয়ী রাজনীতির অন্তরালে, বুকের ভেতরে কিংবা মগজের ভেতরে তাদেরও সাংস্কৃতিক যে মান, সেটা অত্যন্ত নিম্ন রুচি, ধর্মটা নাই সেখানে, এবং সেখানে ধর্মের অনুপস্থিত। হ্যাঁ, যদি আমরা ইসলামকে দেখি, ইসলামের বিভিন্ন যুগ এক এক সময়, কখনো তার যুদ্ধের কাল, কখনো তার সন্ধির কাল, সেখানে তার প্রতিপক্ষদের সঙ্গে ইসলামের নেতৃত্ব কীভাবে ব্যবহার করেছে, সেগুলোর ছিটে ফোটাও আমরা তার রুচির মধ্যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দেখি না। তখন এইরকম একটা সব মিলিয়ে আমরা খুব ভালো নেই, এইটুকু বলতে পারি আমি, যে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, এক ধরনের সামাজিক বিহ্বলতা, এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এখানে আমাদের যেটা দরকার, সত্যিকার অর্থে নিশ্চয়তার দিশা দরকার, সংশয় দূর হওয়া দরকার, এবং ভবিষ্যৎটা অন্তত আমরা যে কয়েক বছরের ভবিষ্যৎটা দেখতে পাই কল্পনার মধ্যে, সেই কল্পনা সৃষ্টি করাটা এইখানে যারা দায়িত্ব নিয়েছেন সরকারের, তাদের দায়িত্ব, এবং যারা এই পরিবর্তনে সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা পালন করেছেন, এই যে সেই দিনকার শিক্ষার্থী জনতা, তাদেরও এটা দায়িত্ব। তারা আমাদেরকে ভয় না দেখিয়ে আমাদেরকে ভরসা দেওয়ার কথা, তারা আমাদেরকে হুমকি না দিয়ে আমাদেরকে আপনার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, এগুলো বাস্তবায়নের পথ কি সে বিষয়ে সন্ধান দেওয়ার কথা। সো শেষ প্রশ্ন, আমার হাতে সময় মিনিট 2 সময় আছে, আপনি কি নির্বাচন দেখেন বাংলাদেশে? ওয়েল, এর আগের সরকারগুলো যারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতো, তার 3 মাসের মধ্যেই একটা নির্বাচন করতে পারত, এবং প্রথম দিকে কয়েকটা তো সেগুলো নানা বিতর্ক থাকলেও এই দেশের মানুষের কাছে সাধারণভাবে অ্যাকসেপ্টেবল ছিল। এরা সেই দিক থেকে এখনও পর্যন্ত ডিসেম্বরে করলে 6 মাসের টাইম আছে, তো 3 মাসের থেকে ডাবল সময় আছে। তো এখন থেকে যদি তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে, তারা সেটা ডিসেম্বরে করলে আপনি 10 মাস সময় আছে, 10 মাস সময় আছে। তো এখন থেকে তাদের যে লক্ষ্য সেটা হয়, সেটা করতে পারবেন বলে বা করতে পারা উচিত বলে আমি মনে করি। সে অর্থে আমরা দেখি নির্বাচন। বাট যে ধরনের একটা নৈরাজ্যিক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে এগোচ্ছে, সেই নৈরাজ্যিক পরিস্থিতিতে তারা নির্বাচন করে সম্মানজনকভাবে একটা জাতীয় দায়িত্ব পালন করে বিদায় নেবেন, সেটা তো দূরের কথা। এইটা যদি অব্যাহত থাকে, ওনারা ততদিন পর্যন্ত এই পদ্ধতিতে, এই কম্পোজিশনে, এই কর্মসূচি নিয়ে ক্ষমতায় থাকতে পারবেন কিনা, সেটা নিয়ে আমার সংশয় আছে। তাহলে কি হবে এই ধারা যদি অব্যাহত থাকে? একটা তো আপনি একটা পার্ট বললেন, তখন আরো মানুষ, আমরা একজন সাংবাদিক হিসেবে, ইতিহাসবিদ হিসেবে আপনার কাছে এটা বুঝতে চাইবে যে যারা শুনছেন যে না, পৃথিবীতে এরকম বড় বড় ঘটনার
অনেক গর্ভপাত ঘটেছে এবং পেছনের দিকে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে যে ইতিহাসকে সামনে নিয়ে যাবার জন্য যেই আত্মদান, রক্তক্ষয়, সেগুলো করতে গিয়ে একটা সরকারের পতন ঘটেছে ইতিবাচকভাবে। তার পরের পর্বটা ঠিক কীভাবে এগোতে হবে সেইটা না বুঝবার কারণে, কালেকটিভ কনসিয়াসনেস যেটা থাকে বা সেটা যে নেতৃত্ব, সেটা না বুঝবার কারণে ইতিহাস এগিয়ে যাওয়ার পরিবর্তে আরও পশ্চাৎগামী হয়েছে। এরকম ঘটনা পৃথিবীর বহু জায়গায় ঘটেছে। আর আপনি যদি সাম্প্রতিককালের ইতিহাসই দেখেন, এই যে সাম্প্রতিক দেখছি খুব আলোচনা হচ্ছে, সেই আরব বসন্ত কিংবা তার আগে আপনার ইয়েতে আপনার ওই বলকান এলাকার রাষ্ট্রগুলিতে যেই ধরনের পরিবর্তনগুলি সংঘটিত হয়েছিল, যে ধরনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, সঠিক রাজনীতি এবং নেতৃত্বের অভাবে সেই আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন হয় নাই। বহু দেশে এখনও পর্যন্ত এক ধরনের ইনস্ট্যাবিলিটি, অস্থিতিশীলতা বিরাজ করছে। কিংবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পশ্চিম এশিয়ায় যে ধরনের ঘটনাগুলি ঘটেছিল, একটা অংশ মানুষ তো যে বড় বড় স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, সেখানে একটা গণতান্ত্রিক বসন্ত দেখা যাবে আশা করেছিল, হয় নাই। এখানেই যারা নেতৃত্বে আছেন তাদের রাজনৈতিক চিন্তা, দর্শন, দক্ষতা তার এবং আন্তরিকতার উপর নির্ভর করবে। সক্রিয়তা সবচেয়ে বড় কথা। এই সরকারের আমি কোনো বিষয়ে সক্রিয়তা দেখি না। এই যে একটা নিষ্ক্রিয়তা দিয়ে, সিদ্ধান্তহীনতা দিয়ে, বিহব্বলতা দিয়ে কোনো জনগোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো সমাজ, এমনকি একটা পরিবার এগোতে পারে না। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। এবং যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে সেটা একটা অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার মধ্যে আছে, এবং যে অর্জন বাংলাদেশের অগাস্টে, সেটার গর্ভপাত হবার আশঙ্কার কথাও তিনি বলছেন। এবং ভয়ের একটা আবহাওয়া আছে সেখানে। তিনি যারাই আছেন দায়িত্বে, যারা ভয় দেখাচ্ছেন, তাদের কাছ থেকে এখনও তাদের প্রতি আস্থা, ভালোবাসা রেখে ভরসাটা প্রত্যাশা করেন। হুমকির বদলে তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতির প্রত্যাশা করেন এবং তিনি অ্যাকশন দেখতে চান। যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, সেই তার বিপরীতে দাঁড়িয়ে একটা সক্রিয়তা প্রত্যাশা করছেন। আমরা কেউই চাই না এত রক্তদান, এত আত্মদান, এত ত্যাগ বিসর্জনে যাক। এবং তিনি বলছেন ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে, পিছিয়ে যাওয়ার উদাহরণ আছে, সেটাও আমরা চাই না। তবে বাংলাদেশের জনগণের একটা অদম্য শক্তি আছে এবং আমরা বিশ্বাস করতে চাই যে সেই শক্তি দিয়ে মানুষ এই প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে যে লক্ষ্য নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে সেটাকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।